কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা গোটা মধ্যপ্রাচ্যকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। এটি শুধু কাতারের জন্য নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য এক বিপজ্জনক বার্তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটিও মুহূর্ত বিলম্ব না করে হামলার দায় স্বীকার করেছেন। তার নির্লজ্জ স্বীকারোক্তি এবং কাতারকে টার্গেট করার দুঃসাহস প্রমাণ করেছে ইসরায়েল আর কোনো আন্তর্জাতিক সীমারেখা মানছে না। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এবারও ইসরায়েলের অপরাধ ঢাকবে, নাকি তারা আঞ্চলিক মিত্রদের রক্ষা করার চেষ্টা করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তাদের বন্ধুকে সমর্থন জানাবে, নাকি এই ঘটনার প্রতি প্রতিবাদ জানাবে? কাতারের ওপর এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসনের নতুন মাত্রা স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল আর কোনো সীমারেখা মানছে না, এবং তাদের এই বেপরোয়া আচরণকে থামানো না গেলে কাতারের পর পরবর্তী লক্ষ্য হতে পারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং গোটা উপসাগরীয় অঞ্চল। ইসরায়েল এখন আগ্রাসন চালাচ্ছে, যেমন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু, সিরিয়ার ভূখণ্ড দখল, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের হত্যা সহ ফিলিস্তিনে হত্যাকাণ্ডের মাত্রা বাড়ানো। এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটি আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হাতে আঞ্চলিক মার্কিন মিত্ররাও এখন নিরাপদ নয়। কাতারে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে ভাগে জানানো হলেও ইসরায়েল একাই হামলা চালিয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে অনেকের সন্দেহ, এর পেছনে আমেরিকার নীরব অনুমোদন ছিল। মার্কিন প্রেসিডেন্টের দেয়া বিবৃতিতে বলা হয়, হামলার আগে কাতারকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু কাতার তা মিথ্যা দাবি করেছে। এদিকে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো দেশকে আর সম্মান দেওয়ার প্রয়োজন নেই। আমরা হামাস নেতাদের হামলা চালিয়েছি কারণ তারা আমাদের জনগণকে হত্যা করেছে। এই হামলা ফিলিস্তিনি যুদ্ধবিরতির আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কাতার শান্তি আলোচনা করলেও ইসরায়েল তার লক্ষ্য থেকে সরে আসেনি। নেতানিয়াহু ঘোষণা করেন, যতদিন পর্যন্ত আমাদের প্রতিবেশীরা আমাদের হত্যা করবে, ততদিন আমরা তাদেরকে ছেড়ে দেব না। ইসরায়েল যদি মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখায়, তবে তাদের অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে পড়তে পারে। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও কাতার। তেহরান এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা অবস্থান করছিলেন। এটি সব আন্তর্জাতিক আইন ও নীতির প্রকাশ্য লঙ্ঘন এবং কাতারবাসী ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তার জন্য বড় হুমকি। শনির দশা নেমেছে আমেরিকার আকাশে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের ভরসার যুদ্ধবিমানই আজ পরিণত হচ্ছে ধ্বংসের খেলায়। ভার্জিনিয়া উপকূল, স্থানীয় সময় সকাল 10টা। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83-এর এক পাইলট নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারালেন বিমানের। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মার্কিন নৌবাহিনীর গর্ব FA-18E সুপার হর্নেট আছড়ে পড়ল সমুদ্রে। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় 820 কোটি, সে বিমান এখন সমুদ্রের অন্ধকারে। পাইলট ইজেক্ট করে প্রাণ বাঁচালেও যুদ্ধবিমানটি এখনো উদ্ধার করা যায়নি। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, $67 মিলিয়ন মূল্যের যুদ্ধবিমান সমুদ্রে ডুবে যাওয়ার পর নৌবাহিনীর পাইলটকে উদ্ধার করা হয়। প্রায় 90 মিনিট পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার হন তিনি। শুধু এই একটি নয়, গত 10 মাসে এ নিয়ে 6টি সুপার হর্নেট হারালো মার্কিন নৌবাহিনী। এর আগে গত এপ্রিলে একটি যুদ্ধবিমান USS হ্যারি এস ট্রুম্যান রণতরী থেকে ছিটকে পড়ে সাগরে তলিয়ে যায়। শনি যেন কেবল আমেরিকায় থামেনি, মালয়েশিয়ার কুয়ান্তান বিমান ঘাঁটিতেও একই ট্র্যাজেডি। একটি FA-18D হর্নেট উড্ডয়নের সময় হঠাৎ আগুন ধরে যায়। বিস্ফোরিত হয়ে রানওয়েতে ভেঙে পড়ে বিমানটি। সৌভাগ্যক্রমে 2 পাইলট ইজেক্ট করে বেঁচে যান। নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জ্যাকি পরাশর জানান, স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83-এর নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটির নিয়ন্ত্রণ হারান পাইলট। তিনি সঙ্গে সঙ্গে ইজেক্ট করেন এবং পরে উদ্ধারকর্মীরা তাকে সমুদ্র থেকে নিরাপদে বের করে আনেন। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান হঠাৎ করে কেন ভেঙে পড়ছে? FA-18 সুপার হর্নেট 2 ইঞ্জিন বিশিষ্ট একটি মাল্টি রোল ফাইটার জেট, যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি এক দানব।
আকাশ থেকে আকাশে কিংবা আকাশ থেকে মাটিতে সব ধরনের হামলায় সক্ষম। ম্যাক 1.8 গতিতে ছুটে যেতে পারে। কেবল যোদ্ধা নয়, গোয়েন্দা ও প্রতিরক্ষাতেও সমান শক্তিশালী। তবু বাস্তবতা ভিন্ন। গত 1 বছরে এই শক্তির প্রতীক পরিণত হয়েছে দুর্বলতার চিহ্নে, প্রশিক্ষণ কিংবা দুর্ঘটনা। কারণ যাই হোক, এখন প্রশ্ন উঠছে, মার্কিন সামরিক বাহিনী কি প্রযুক্তিগত ত্রুটির শিকার, নাকি অভিশপ্ত দশায় গ্রাস করছে তাদের আকাশ? যুদ্ধ বিমানগুলো হারিয়ে যাচ্ছে সমুদ্রের অতল গহ্বরে, কিন্তু এর প্রতিধ্বনি বেজে উঠছে পৃথিবীর প্রতিটি সামরিক ঘাঁটিতে। বিশ্বের সুপার পাওয়ারও যে কখনো হোঁচট খেতে পারে, এই দুর্ঘটনাগুলোই তার প্রমাণ। রাত গভীর। রামাল্লার পূর্বে ছোট্ট গ্রাম আল মুঘাইর নিস্তব্ধতায় ডুবেছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে এলো সংঘর্ষের শব্দে। এক তরুণ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এগিয়ে গেছেন বসতির দিকে, হাতে ছোট্ট একটি পিস্তল। কিন্তু ভাগ্য যেন তাকে ধোঁকা দিল। অস্ত্র কাজ করল না, গুলি বের হলো না। সাধারণত এমন মুহূর্তে ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু তিনি থামেননি। খালি হাতে ঝাঁপিয়ে পড়লেন। ধস্তাধস্তিতে এক ইসরায়েলি বসতি গুরুতর আহত হল, আর সেই যোদ্ধা অন্ধকারের আড়ালে মিলিয়ে গেলেন নিরাপদে। এই ঘটনায় রাতারাতি আলোড়ন তুলল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিলিস্তিনিরা একে বলছে সাহসের প্রতীক। তাদের চোখে এটি কেবল একজনের হামলা নয়, বরং দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধের নতুন রূপ। ভোরে গাজা থেকে বিবৃতি দিল হামাস। তারা ঘোষণা করল এটি এক ব্যক্তির উদ্যোগ নয়, এটি একটি ন্যায়সঙ্গত লড়াই। তাদের ভাষায় অস্ত্র থেমে যেতে পারে, কিন্তু প্রতিরোধ থামে না। 22, 23 ও 24 আগস্ট এই 3 দিনকে তারা ঘোষণা করল প্রতিরোধের নতুন অধ্যায় হিসেবে। শুধু মিছিল নয়, প্রতিটি সংঘর্ষের কেন্দ্রে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে তারা জনগণকে আহ্বান জানালো। হামাসের বিবৃতিতে আল মুখাইরের তরুণ যোদ্ধার প্রশংসা করে বলা হয়, অস্ত্র ব্যর্থ হলেও তিনি আঘাত করতে দ্বিধা করেননি। তাদের মতে এটাই ফিলিস্তিনি জনগণের সাহসের প্রতিচ্ছবি। বার্তাটি স্পষ্ট, দখলদার কখনোই নিরাপদ নয়। ঘটনার পর আহত ইসরায়েলি বসতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায় তার অবস্থা গুরুতর। সেনারা গ্রাম ঘিরে ফেললেও হামলাকারীকে খুঁজে পায়নি। এই ব্যর্থতা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে ফিলিস্তিনি গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে আশাবাদ। অনেকেই বলছে এটি ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনের জবাব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবি ও বার্তা। অস্ত্র থেমে গেলেও প্রতিরোধ থামে না। পশ্চিম তীরে গত কয়েক মাস ধরে ইসরায়েলি সেনাদের অভিযান বেড়েই চলেছে। রাতের অন্ধকারে গ্রামে হানা, বাড়িঘর ভাঙচুর, নারী পুরুষ নির্বিশেষে গ্রেপ্তার, এমনকি বসতি স্থাপনকারীদের আগুন ধরিয়ে দেয়া এখন প্রতিদিনের ঘটনা। হামাস দাবি করছে এই দমন পীড়নই মানুষকে পথে নামাচ্ছে। তারা একে ফ্যাসিবাদী দখলদারদের অপরাধ আখ্যা দিয়ে বলছে প্রতিটি আঘাতের জবাব মাঠেই দেয়া হবে। আল মুখাইরের এই ছোট্ট ঘটনা তাই শুধু সংঘর্ষ নয়, এ যেন সংগ্রামের নতুন অধ্যায়। এক তরুণের সাহস বার্তা দিল স্বাধীনতার পথ রক্তে রঞ্জিত হলেও তা অপ্রতিরোধ্য। স্থানীয় এক বৃদ্ধ সংবাদ মাধ্যমকে বললেন, আমরা প্রতিদিন ভয়ে বাঁচি, কিন্তু আজকের ঘটনার পর মনে হলো আমাদের সন্তানরা ভয়কে জয় করতে শিখেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের ছোট ছোট আক্রমণ আসলে বড় প্রতিরোধ আন্দোলনের ইঙ্গিত। তাদের আশঙ্কা, হামাস ঘোষিত আগস্টের দিনগুলো ঘনিয়ে এলে পশ্চিম তীর, আল কুদস, এমনকি গাজার সীমান্ত জুড়ে সংঘর্ষ আরও বাড়তে পারে। ইতিমধ্যেই ইসরায়েলি বাহিনী টহল জোরদার করেছে, নতুন চেকপোস্ট বসাচ্ছে। কিন্তু প্রতিরোধপন্থীরা বলছে এভাবে কোনো আন্দোলন থামানো যাবে না। ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের আকাশে দুঃস্বপ্ন। রাত ছিল অস্বাভাবিক নীরব। হঠাৎই সেই নীরবতাকে ছিন্ন করল এক আগুন মাখা রেখা। 1000 কিলোমিটার দূরের ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ কেটে গিয়ে পড়ল সরাসরি তেল আবিবের কাছে। ইসরায়েলের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে আয়রন ডোমকে তারা অদম্য দেয়াল বলে দাবি করত, সেটি এবার ব্যর্থ হলো। আকাশে ভেঙে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানে। ইসরায়েলের আকাশে যেন এক অদৃশ্য ভূমিকম্প। এই দৃশ্য দেখে প্রশ্ন জেগেছে, এটি কি ইয়েমেনের তৈরি নতুন কোনো অস্ত্র, নাকি তাদের হাতে এসে গেছে এমন প্রযুক্তি যা বিশ্ব শক্তিদেরও ঘুম কাড়বে? 24 আগস্ট ইসরায়েলের ইয়েনেট নিউজ জানায়
দেশটির বিমান বাহিনী এখন ব্যস্ত খোঁজ খবর নিতে। তারা খতিয়ে দেখছে হুথিদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটিতে আসলেই কি ক্লাস্টার মিউনিশন ছিল। ভিডিও ফুটেজে দেখা যায় আকাশে ভাঙা ক্ষেপণাস্ত্র যেন ছোট ছোট দানব হয়ে ঝাঁপিয়ে পড়ে শহরের বুকে। কিন্তু এখানেই শেষ নয়। ইয়েমেনের সেনারা শুক্রবার ঘোষণা দিল তারা ইসরায়েলের একাধিক স্থাপনায় আঘাত হেনেছে। তালিকায় ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি সামরিক ঘাঁটি এবং দক্ষিণের আশকেলনের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি ছিল ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন 2। ইয়েমেনিরা এটিকে বলছে হাইপারসনিক ব্যালিস্টিক ভ্যারিয়েন্ট। এর মানে এই ক্ষেপণাস্ত্র শুধু দ্রুতগামী নয়, প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতাও তার অসীম। ইসরায়েলের জন্য এটি এক দুঃস্বপ্ন, কারণ শত্রু আসছে এমন এক প্রান্ত থেকে যাকে তারা কখনোই প্রধান হুমকি হিসেবে ভাবেনি। ইয়েমেনের মরুভূমি, পাহাড় আর গেরিলা যোদ্ধারা আজ যেন এক অনিবার্য ভূমিকম্পে রূপ নিয়েছে। টুইস্ট এখানে, ইয়েমেনিরা শুধু আকাশপথে আক্রমণ চালাচ্ছে না, নৌপথেও তারা ভয় ধরিয়ে দিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের পথ আটকে দিচ্ছে হুথিরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন গাজায় রক্ত ঝরবে ততদিন আমাদের ক্ষেপণাস্ত্র আকাশে উঠবে, আমাদের ক্ষেপণাস্ত্র সমুদ্রে নেমে আসবে। ইসরায়েলের জন্য এ এক ভয়ঙ্কর সংকেত। গাজার যুদ্ধ চালাতে গিয়ে এখন তারা পাচ্ছে এক নতুন ফ্রন্ট। দক্ষিণ থেকে ইয়েমেন, উত্তরে লেবানন, ভেতরে গাজা, চারদিক থেকে অগ্নিবৃদ্ধ। দক্ষিণ থেকে ইয়েমেন, উত্তরে লেবানন, ভেতরে গাজা, চারদিক যেন এক অগ্নিবৃত্ত। গত আগস্টের শুরুতে ইয়েমেনি বাহিনী দেখিয়েছে সায়াদ নামের নো ক্রুজ মিসাইল। রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম সেই অস্ত্রের ওয়ারহেড এক কথায় ধ্বংসযজ্ঞের প্রতিশ্রুতি। আর এবার যখন হাজির হলো প্যালেস্টাইন 2, তখন মনে হচ্ছে ইয়েমেন তাদের সামরিক অভিযানে নতুন অধ্যায় লিখছে। হুথিদের শক্তি শুধু ক্ষেপণাস্ত্রে নয়, তাদের অদম্য মনোবলে। তারা বলছে, গাজার প্রতিটি শিশুর কান্না, প্রতিটি মায়ের অশ্রু, প্রতিটি শহীদের রক্ত আমাদের ক্ষেপণাস্ত্র হয়ে উঠবে। তেল আবিবের আকাশ তাই আজ আর নিরাপদ নয়। একদা যার হাতে ছিল ভয় দেখানোর ক্ষমতা, সেই ইসরায়েল আজ কাঁপছে ইয়েমেনি মরুভূমির যোদ্ধাদের সামনে। রাতের অন্ধকারে যখন আবার আকাশ চিরে আগুনের রেখা দৌড়ে যাবে, তখন হয়তো ইসরায়েলের নাগরিকেরা ভেবে উঠতে পারবেন না এটি কোনো দূরের যুদ্ধ নয়, বরং তাদের বাড়ির দরজায় এসে দাঁড়ানো বাস্তব। এভাবে হাজার মাইল দূরের ইয়েমেন আজ ইসরায়েলের বুকের ভেতর জাগিয়ে দিয়েছে ভয়, শঙ্কা আর আতঙ্ক। প্রশ্ন একটাই, এই ক্ষেপণাস্ত্র যুগে হুথিদের থামাবে কে? রাত নেমেছে গাজার দক্ষিণে। ভাঙা বাড়ি ঘর, জ্বলন্ত ধ্বংসস্তূপ, কাঁপতে থাকা আকাশ। হঠাৎ করে গুলির শব্দে থরথর করে ওঠে দক্ষিণ গাজার আল জাইতুন মহল্লা। মসজিদের পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছিল ইসরায়েলি ট্যাঙ্ক আর সামরিক যান। ঠিক সেখানেই হঠাৎ বেরিয়ে আসা এক ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে আল কাসম ব্রিগেডের যোদ্ধা। মুহূর্তেই থেমে যায় সেই সেনার চলাচল। এক দফা মেশিন গানের গুলিতে নিস্তব্ধ হয়ে যায় হায়নার মতো দখলদার সৈন্য। কিছুক্ষণের মধ্যে আকাশে দেখা যায় উদ্ধারকারী হেলিকপ্টার। আহত কিংবা নিহত সেনাদের সরিয়ে নিতে নামে সেটি। দৃশ্যটা যেন প্রতিরোধের এক ছোট ছবি, যা আঁকা হচ্ছে দিনের পর দিন। অবরোধের শহরে অবিনশ্বর প্রতিরোধ। গাজার মানুষ আজ 2 বছরেরও বেশি সময় ধরে শ্বাসরুদ্ধ অবরোধে। আকাশ থেকে বোমা, সমুদ্রপথে অবরোধ, স্থলপথে ঘিরে রাখা। মৃত্যু আর ক্ষুধার্ত দিন তাদের নিত্যসঙ্গী। তবু ভাঙেনি তাদের মনোবল। গাজা প্রমাণ করছে প্রতিরোধ কখনো শেষ হয় না। দক্ষিণের খান ইউনিসের আল সাঁতার আল ঘারবি এলাকায় ইসরায়েলি সামরিক যান চলাচল করছিল। হঠাৎ 17 মিলিমিটার মর্টারের গোলা আছড়ে পড়ে। চারপাশ কেঁপে ওঠে। আল কুদস ব্রিগেড দাবি করে তাদের এই হামলায় শত্রুর সামরিক যন্ত্রপাতি ভেঙে গেছে। ভিন্ন ব্রিগেড এক প্রতিরোধ। খান ইউনিসের উত্তরে আল ভিল্লা স্ট্রিটে আবারও নাটকীয় দৃশ্য। আল আকসা শহীদ ব্রিগেড আর আল নাসের সালাহ উদ্দিন ব্রিগেড, দুটি ভিন্ন সংগঠন, কিন্তু একই কণ্ঠে একসাথে ছুঁড়ে দেয় 60 মিলিমিটার মর্টার। লক্ষ্য ইসরায়েলি সেনাদের সমাবেশ ও সামরিক যানবাহন। গাজার মানুষ এই দৃশ্যকে আখ্যা দিয়েছে ভ্রাতৃত্বের প্রতিরোধ, কারণ ভিন্ন পতাকার নিচে দাঁড়িয়েও কণ্ঠস্বর একটাই, স্বাধীনতার ডাক। আকাশ থেকেও আঘাত, শুধু স্থলযুদ্ধ নয়, আকাশেও পাল্টা আঘাত। দক্ষিণ গাজার আকাশে চক্কর দিচ্ছিল এক ইসরায়েলি ড্রোন। নজরদারির কাজে ব্যস্ত সেই প্রযুক্তির চোখ মুহূর্তেই ভূপাতিত হলো। মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা গুলি ছুড়ে নামিয়ে দিল ড্রোনটিকে।
কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল আকাশে। ইসরায়েলি প্রযুক্তির দাম্ভিকতার পতন যেন চোখের সামনে ফুটে উঠল। প্রায় 23 মাস ধরে গাজার আকাশ কাঁপছে বোমার শব্দে। হাসপাতাল ভেঙে পড়েছে, শিশুদের খেলনা ভেঙে গেছে, শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবু প্রতিদিনই লেখা হচ্ছে নতুন প্রতিরোধের গল্প। ধ্বংসের ভেতর থেকে জন্ম নিচ্ছে সাহসের আলো। অন্যদিকে তেল আবিবে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা প্রতিবাদে নেমেছেন। তারা যুদ্ধ থামিয়ে বন্দীদের ফিরিয়ে আনার দাবি করছেন, কিন্তু নেতানিয়াহুর সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। ফলে রক্তপাত থামছে না, আর প্রতিরোধ আরও তীব্র হচ্ছে। এই ধারাবাহিক হামলাগুলো শুধু সামরিক অভিযান নয়, বরং এক অদম্য বার্তা। আমরা বেঁচে আছি, আমরা প্রতিরোধ করছি। ইসরায়েল যত ট্যাঙ্ক, ড্রোন বা যুদ্ধ বিমান নিয়ে আসুক না কেন, ভাঙা শহরের গলিগুলোতে জন্ম নিচ্ছে নতুন সাহসের গল্প। একদিন ইতিহাস লিখবে, গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকেও এক জাতি মাথা তুলে দাঁড়িয়েছিল, লড়েছিল আর রক্ষা করেছিল নিজের অস্তিত্ব। রাতের আকাশে যখন তেহরানের আলো ঝলমল করছে, তখনই দেশটির শক্তিমান নেতারা এক অদৃশ্য অস্থিরতা টের পাচ্ছেন। কারণ তাদের খুব কাছেই আঁকা হচ্ছে এক নতুন নীল নকশা। নাম দেওয়া হয়েছে করিডোর। কাগজে এটি শান্তির প্রতীক হলেও ইরানের চোখে এটি ছদ্মবেশী ষড়যন্ত্র। এই করিডোর নাকি যুক্ত করবে আজারবাইজান, আর্মেনিয়া হয়ে তুরস্ককে। পরিকল্পনাটি এসেছে যুক্তরাষ্ট্রের হাত ধরে, আর পেছনে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছায়া। কাগজে কলমে অর্থনৈতিক পথ, কিন্তু তেহরানের ভাষায় এটি হবে ভাড়াটে সৈন্যদের কবরস্থান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সীমান্তের এত কাছে মার্কিন উপস্থিতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, প্রয়োজনে এই করিডোর গঠনের চুক্তিও ভেস্তে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তেহরানের ভয়, করিডোর বাস্তবায়ন হলে আর্মেনিয়া ও ককেসাস অঞ্চল থেকে ইরান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক সেই জায়গায় সম্ভাব্য শত্রু শক্তি, মার্কিন বাহিনী স্থায়ী আসন গেড়ে বসবে। এই হুমকির মাত্র একদিন পরই তড়িঘড়ি করে আর্মেনিয়ায় উড়ে গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী ইয়েরেভানে বসে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে পাশিনিয়ান আশ্বাস দিলেন, এই করিডোরের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আর্মেনিয়ার হাতে। কোনো তৃতীয় দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এখানে প্রভাব বিস্তার করবে না। আর্মেনিয়ার রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করবে আর্মেনিয়ার সেনারাই। তবে পাশিনিয়ান এটাও স্পষ্ট করেছেন, এই করিডোর হবে দুই দেশের অর্থনৈতিক দিগন্ত উন্মোচনের নতুন দরজা। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে। দক্ষিণ আর্মেনিয়া দিয়ে তৈরি এই পথ আজারবাইজানকে যুক্ত করবে নাখচিভান এক্সক্লেভের সঙ্গে, আর সেখান থেকে সরাসরি পৌঁছাবে তুরস্কে। যুক্তরাষ্ট্র হাতে নেবে উন্নয়ন কাজ, যার মাধ্যমে তেল, গ্যাস ও অন্যান্য সম্পদ রপ্তানির সুযোগ আরও বেড়ে যাবে। এখানেই টুইস্ট, ইরানের চোখে এ যেন অর্থনৈতিক করিডোর নয়, বরং সামরিক ঘাঁটি গড়ার গোপন চক্রান্ত। তাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান কেবল আর্মেনিয়াতেই থামলেন না, সোজা চলে গেলেন বেলারুশে। রাশিয়ার ঘনিষ্ঠ এই মিত্রের সঙ্গে দাঁড়িয়ে তিনি দিলেন কঠিন বার্তা। মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কুর সঙ্গে বৈঠক শেষে দুই নেতা একসঙ্গে বললেন, পশ্চিমা শক্তির হস্তক্ষেপ আর সহ্য করা হবে না। শুধু তাই নয়, সামরিক সহযোগিতা জোরদার করার সিদ্ধান্তও নিলেন তারা। এ যেন স্পষ্ট সংকেত, ইউক্রেন যুদ্ধের উত্তাপে যখন ইউরোপ পশ্চিমা সম্পর্ক তেতে উঠেছে, তখন তেহরান দেখিয়ে দিল তারা একা নয়। রাশিয়া, বেলারুশ, ইরান, তিন দেশের ঘনিষ্ঠতা নতুন শক্তি সমীকরণের জন্ম দিতে পারে। তেহরানের বার্তা এখন গর্জে উঠছে একটাই, করিডোরের নামে কোনো ছলচাতুরি নয়। যদি যুক্তরাষ্ট্র সীমান্ত ঘেঁষে দাঁড়ায়, তবে সেটাই হবে তাদের জন্য নতুন যুদ্ধভূমি। ইরানের কূটনীতি সবসময়ই আঞ্চলিক শক্তির ভারসাম্য ধরে রাখার লড়াই, আর এবার তারা স্পষ্ট করেছে এই ভূমি তাদের। দখল বা ঘেরাওয়ের যে কোনো চেষ্টা শেষ হবে প্রতিরোধের আগুনে। কল্পনা করুন, অসীম নীল সমুদ্র হঠাৎ কেঁপে উঠল। ঢেউয়ের বুক চিরে ছুটে যাচ্ছে একের পর এক ক্রুজ মিসাইল। আকাশ ভেদ করে এগুলো উড়ে যাচ্ছে এমন সব শহরের দিকে যেগুলোর নাম শুনলেই শক্তির প্রতীক ভেসে ওঠে চোখে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন। আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিল তেহরান।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের এক প্রভাবশালী আইন প্রণেতা স্পষ্ট জানালেন, তাদের হাতে আছে সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর ক্রুজ মিসাইল। চাইলে এগুলো আঘাত হানতে পারবে আমেরিকার শহরে, এমনকি ইউরোপের গভীর হৃদয়ে। এটি কোনো কল্পনা নয়, বরং এক বাস্তব শক্তির প্রতিধ্বনি। গত ২০ বছর ধরে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর অ্যারোস্পেস ফোর্স সমুদ্রের বুককে পরিণত করেছে এক ভাসমান দুর্গে। যুদ্ধজাহাজ, সাবমেরিন আর অদৃশ্য মিসাইল সিস্টেম দিয়ে তারা গড়ে তুলেছে এমন প্রতিরক্ষা যা মুহূর্তে আক্রমণাত্মক শক্তিতে রূপ নিতে পারে। এই ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যেই সমুদ্র কেঁপে উঠল। ভারত মহাসাগরের উত্তরাংশ আর ওমান সাগরে শুরু হলো ২ দিনব্যাপী ভয়ঙ্কর সামরিক মহড়া ইকতেদার 1404। এখানে হাজির হলো ইরানের প্রকৃত শক্তি। যুদ্ধজাহাজ ভরা মিসাইল, সাবমেরিন গোপনে শত্রু খুঁজছে, আকাশ ইউনিট সতর্ক পাহারায়, উপকূল থেকে সমুদ্র ভিত্তিক ঘাঁটি একসাথে মিসাইল নিক্ষেপ করছে। লক্ষ্যবস্তুগুলো মুহূর্তেই ধ্বংস। সমুদ্র যেন রূপ নিল জ্বলন্ত রণক্ষেত্র। ইরানের মিসাইলের মহাকাব্য। এই মহড়ার মূল নায়ক ছিল ৩ মহাশক্তিধর মিসাইল কাদের, গাদের ও নাসির। কাদের মাঝারি পাল্লার স্টেলথ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, শত্রু জাহাজ ও উপকূলকে মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। নির্ভুল আঘাত, উচ্চ ধ্বংস ক্ষমতা, এক কথায় শত্রুর দুঃস্বপ্ন। গাদের দীর্ঘ পাল্লার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, রাডার এড়িয়ে ছুটে যায় মৃত্যুর দূত হয়ে। শত্রুপক্ষের উন্নত রাডার সিস্টেমও এই মিসাইল থামাতে অক্ষম। নাসির স্বল্প পাল্লার হলেও প্রাণঘাতী, ছোট দূরত্বে অবিশ্বাস্য নির্ভুলতায় আঘাত হানতে পারে এবং শত্রুকে অপ্রস্তুত অবস্থায় নিশ্চিহ্ন করতে সক্ষম। জেনেভে ও সাভালান নামের ডেস্ট্রয়ার জাহাজ থেকে একযোগে ছুটে গেল মিসাইল। সমুদ্রের নির্ধারিত লক্ষ্যবস্তু মুহূর্তেই টুকরো টুকরো। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল সমুদ্র, কেঁপে উঠল বিশ্ব রাজনীতি। এই মহড়ার আড়ালে ছিল গভীর বার্তা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশে এই মহড়া চালানো হয়। উদ্দেশ্য শুধু প্রতিরক্ষা নয়, বরং ঘোষণা, ইরান আক্রমণের জন্য প্রস্তুত। আমাদের শক্তি কোনো প্রদর্শনী নয়, এটি বাস্তব। এই মহড়ায় পরীক্ষা করা হলো ইরানের সর্বাধুনিক দেশীয় প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং সমুদ্র থেকে আকাশে আঘাত হানার সামর্থ্য। সবই সফল। এ যেন এক সিনেমার দৃশ্য। সমুদ্রের বুক থেকে মিসাইল ছুটে যাচ্ছে, বিস্ফোরণে ভেঙে পড়ছে লক্ষ্যবস্তু, আকাশ ভরে যাচ্ছে ধোঁয়ার রেখায়। দূরে বসে ওয়াশিংটন, তেল আবিব আর ইউরোপের রাজধানীগুলো আতঙ্কে কাঁপছে। শিরোনাম যেন প্রস্তুত, ইকতেদার 1404, সমুদ্র থেকে জেগে ওঠা ইরানের শক্তি। ইরান প্রমাণ করেছে তাদের শক্তি শুধু মাটিতে বা আকাশে নয়, সমুদ্রের বুকে লুকিয়ে আছে এক অদম্য মহাকাব্য। এখন প্রশ্ন, আমেরিকা ও তার মিত্ররা কি এই শক্তির সামনে দাঁড়াতে প্রস্তুত, নাকি সমুদ্র থেকে শুরু হবে নতুন এক বৈশ্বিক যুদ্ধ? আলোম লাল, বাতাস থমথমে, তবুও আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য প্রতিধ্বনি, ইরান প্রস্তুত। শত্রুর হুমকি যেন সাগরের জলোচ্ছ্বাস, কিন্তু ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে ছিল বজ্রপাতের মতো দৃঢ়তা। অতীতের মতোই তিনি বললেন, যে বিদ্বেষ নিয়ে আক্রমণ করতে আসবে, আমরা তাকে চূর্ণ করব আরও শক্তি, আরও দৃঢ়তায়। সতর্কবার্তা নয়, এ ছিল প্রতিশ্রুতি। নীরবতা ভাঙা ইতিহাসের গর্জন। নোশাহরিনের ইমাম খোমেনি নৌ বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে হাতামির ভাষণ যেন বহন করল শত বছরের লড়াইয়ের উত্তরাধিকার। তিনি বললেন, ইরান এখন অঞ্চলের বিশেষ শক্তি। স্বাধীনতা আর আঞ্চলিক অখণ্ডতা কোনো দয়া নয়, বরং রক্তে লেখা অধিকার। তিনি শত্রুকে মনে করিয়ে দিলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইসরায়েলের আগ্রাসনে আগুন জ্বলেছিল তেহরানের বুকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভেঙে বোমা ফেলেছিল পারমাণবিক স্থাপনাগুলো। হাজারো প্রাণ ঝরে গিয়েছিল, বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ পর্যন্ত। কিন্তু সেই শোকের ছাই থেকে উঠে এসেছিল প্রতিশোধের আগুন। ইরান উত্তর দিয়েছিল ঝড় হয়ে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, মার্কিন শক্তির অহংকার ছিল সেই জবাবের লক্ষ্য। দখলকৃত ভূমি কেঁপে উঠেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। 24 জুন বিশ্ব দেখেছিল আগ্রাসন থামানো যায় যদি প্রতিরোধের নাম হয় ইরান। সমুদ্রের বুকে বজ্রঝড়,
আজও সেই প্রতিরোধ চলমান। উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরের বুক চিরে ইরানি নৌবাহিনী চালিয়েছে মহড়া সাস্টেইনেবল পাওয়ার 1404। কাদির আর নাসির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের অন্ধকার ভেদ করে ছুটে গেছে শত্রুর কল্পিত লক্ষ্যবস্তুতে। প্রতিটি বিস্ফোরণ ছিল এক একটি বার্তা, আমরা প্রস্তুত, তোমরা সাবধান। কিন্তু এই শক্তির আসল রহস্য শুধু অস্ত্র নয়। আইআরজিসি জানিয়ে দিল, ইরানের শক্তি হলো সরকারের ইচ্ছাশক্তি, জনগণের বিশ্বাস আর সশস্ত্র বাহিনীর ঐক্য। তারা বলল, সরকার, জাতি আর সেনাবাহিনী মিলে গড়ে তুলেছে অবিচ্ছেদ্য বন্ধন। এই বন্ধনই এক শক্তিশালী ইরানের নিশ্চয়তা। শত্রু হয়তো মনস্তাত্ত্বিক যুদ্ধ ছড়ায়, মিডিয়ার আগুন জ্বালায়, কিন্তু আইআরজিসি প্রতিজ্ঞা করেছে, আমরা উন্নয়নের পথে থাকব, প্রতিরক্ষার ঢাল হব, সরকার আর জাতির পাশে অবিচল দাঁড়াব। ইরান বলছে, আমরা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত। আর যদি কেউ ভাবে আমাদের পরাজিত করবে, তাহলে মনে রেখো, ইরান এক নয়, ইরান একসাথে চলা কোটি প্রাণের প্রতিধ্বনি। শত্রুর আকাশে যখন মেঘ জমে, তখন বজ্রপাতের মতো উচ্চারণ হয় এক নাম, ইরান। ইরাকের বজ্রকণ্ঠ, আমেরিকার দিন শেষ। রাতের বাগদাদ, টাইগ্রিস নদীর উপর দিয়ে বইছে হালকা বাতাস, কিন্তু সেই প্রশান্তির আড়ালে জ্বলছে ঝড়। 2 দশক ধরে ইরাকের বুকে দাঁড়িয়ে থাকা মার্কিন সেনা ঘাঁটি আইন আল আসাদ আজ যেন অস্থির। কারণ নীরবতা ভেঙে ইরাক এবার মুখ খুলেছে, আর নয় আমেরিকা। 2003 সালে সাদ্দাম সরকারের পতনের পর থেকেই ইরাকে প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র। সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর সবখানেই মার্কিন উপস্থিতি, আর ইরাককে বানিয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয়েছে ড্রোন হামলা, বিমান হামলা, এমনকি গোটা মধ্যপ্রাচ্যে তাণ্ডব। এতদিন বাগদাদ চুপ ছিল, কিন্তু এখন আর নয়। ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি তানসিকিয়া ঘোষণা করেছে, দেশের ভূখণ্ডে আর কোনো বিদেশি প্রভাব মেনে নেওয়া হবে না। তাদের ভাষায়, আমেরিকা ও তার সহযোগীরা এই অঞ্চলকে লক্ষ্য বানাতে চায়, কিন্তু সেটি কিছুতেই হতে দেবে না ইরাক। তারা আরও স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র কেবল অসভ্যতার প্রতীক। তাদের প্রতিশ্রুতি মূল্যহীন, পদক্ষেপগুলো আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসাইন আলাউই ঘোষণা দেন, আগামী সেপ্টেম্বরে শেষ হবে আন্তর্জাতিক জোটের 22 বছরের মিশন। আইন আল আসাদ সহ সব মার্কিন ঘাঁটি খালি হবে। শোনা যাচ্ছে, কিছু কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে, তবে এখনও মার্কিন সেনারা অবস্থান করছে। এ নিয়ে দেশ জুড়ে উত্তেজনা চরমে। ঠিক এমন সময়ে বাগদাদ সফরে গিয়েছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সেখানে ইরাকের সঙ্গে নতুন এক নিরাপত্তা চুক্তি সই হয়েছে। সীমান্ত রক্ষা ও নিরাপত্তা জোরদারে 2 দেশ একসাথে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এটাই আসল মোড়, কারণ ইরাকের এই দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে ইরানের শক্তির প্রভাব। ইরান শুধু আঞ্চলিক রাজনীতির অংশ নয়, বরং প্রতিরোধের এক প্রতীক। ড্রোন, ক্ষেপণাস্ত্র, সামরিক অভিজ্ঞতা সবকিছু নিয়েই তারা এখন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল। বাগদাদ জানে, তেহরান পাশে থাকলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আর আগের মতো সহজ হবে না। কল্পনা করুন, মধ্যরাতের আইন আল আসাদ ঘাঁটি, আমেরিকার সৈন্যরা ব্যস্ত মালপত্র গুছাতে। দূরে ইরাকি যোদ্ধাদের চোখে ভেসে ওঠে নতুন ভোরের প্রতিশ্রুতি। কেউ কেউ চিৎকার করে বলছে, এবার সার্বভৌমত্ব ফিরছে ইরাকে। টাইগ্রিস নদীর ধারে এক বৃদ্ধ চুপচাপ দাঁড়িয়ে থাকে আকাশের দিকে। তার চোখে ভেসে ওঠে স্মৃতি, যখন আমেরিকার ট্যাঙ্ক ঢুকেছিল বাগদাদে। আজ তিনি হাসেন, ফিসফিস করে বলেন, প্রতিরোধ কখনো মরে না, আমেরিকা যাবে, আমরা থাকব। মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টাচ্ছে। ইরাকের গর্জন আর ইরানের শক্তি মিলিয়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 দশকের দাপট এখন কাঁপছে বাগদাদের বজ্রকণ্ঠে। প্রশ্ন একটাই, সেপ্টেম্বরে কি সত্যিই আইন আল আসাদ খালি হবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় সংঘর্ষের প্রস্তাবনা? ইসরায়েলের 60,000 বনাম হামাসের 20,000। 2 বছর যুদ্ধ, বিলিয়ন ডলারের খরচ, হাজারো প্রাণহানি, তবুও হামাস টিকে আছে। ইসরায়েলের দাবি, তাদের 90% শক্তি ধ্বংস করা হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজার অন্তরে আজও দাঁড়িয়ে আছে 20,000 সশস্ত্র যোদ্ধা। ভাঙতে না পারা প্রতিরোধ। যুদ্ধ শুরুর আগে ধারণা ছিল হামাসের যোদ্ধা সংখ্যা 30,000-এর কাছাকাছি।
দ্য আটলান্টিকের সাম্প্রতিক রিপোর্ট বলছে এখনও অন্তত 20,000 যোদ্ধা মাঠে সক্রিয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানাচ্ছে 2023 সালের যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 10 থেকে 15,000 নতুন যোদ্ধা যুক্ত হয়েছে হামাসে। একই সময়ে অনুরূপ সংখ্যক যোদ্ধা নিহত হয়েছে। এখানেই মোড়। ধ্বংসের দাবির মাঝেও আবার জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের আগুন। অঙ্ক 2, ইসরায়েলের প্রস্তুতি সন্দেহের ছায়া। অন্যদিকে ইসরায়েল দাঁড়াচ্ছে এক বিশাল মোড়ে। গাজা দখলের পরিকল্পনা নিয়ে তারা নামাচ্ছে প্রায় 7,000 রিজার্ভ সেনা। 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম ধাপের ডাক। 40 থেকে 50,000 সেনা ফিরবেন সামরিক পোশাকে। নভেম্বর ডিসেম্বর, এরপর ফেব্রুয়ারি মার্চে আসবে আরও 2 দফা ডাক। সব মিলিয়ে 1,30,000-এর মতো রিজার্ভ সেনা থাকবে মাঠে। তবুও প্রশ্ন থেকে যায়, সবাই কি যুদ্ধে নামবেন? রিপোর্ট বলছে তাদের অনেকেই মানসিক চাপে ভুগছেন। টাইমস অফ ইসরায়েলের এক জরিপে উঠে এসেছে প্রায় 40% সেনা মনে করছেন তাদের লড়াইয়ের মনোবল অনেক কমে গেছে। টুইস্টটা এখানে, বড় সেনাবাহিনী গড়েও ইসরায়েল ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। অঙ্ক 3, সেনাবাহিনীর সংকট। ইসরায়েলের স্থায়ী সেনাবাহিনী মাত্র 1,69,000। দ্য উইক জানাচ্ছে অন্তত আরও 10 থেকে 12,000 পূর্ণকালীন সেনার প্রয়োজন, যাতে সেনাবাহিনী অপটিমাল হতে পারে। এজন্য বছরে অতিরিক্ত 600 থেকে 700 জনকে নিয়োগ দেওয়ার চিন্তাও করছে তারা। তবুও হামাসকে দমন করতে এই শক্তি কি যথেষ্ট? 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধই তার উত্তর দিচ্ছে। অঙ্ক 4, গাজার বুকে মানবিক বিপর্যয়। অঙ্ক 4, গাজার বুকে মানবিক বিপর্যয়। গাজার মাটিতে চলছে অন্য যুদ্ধ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। হাজারো শিশু অপুষ্টিতে মারা যাচ্ছে। গাজার মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে এই অবিরাম যুদ্ধ। আরেক করুণ অধ্যায়। প্রায় 49 জন জিম্মি এখনো হামাসের হাতে রয়েছে বলে ধারণা। এর মধ্যে প্রায় 20 জন জীবিত থাকার খবর পাওয়া গেছে। অঙ্ক 5, বিশ্ব রাজনীতির চাপ। যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরেও চলছে রাজনৈতিক ঝড়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা দখল পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সবাই প্রশ্ন তুলছে, এই যুদ্ধের শেষ কোথায়? যুদ্ধের ময়দানে একপাশে ইসরায়েলের 60,000 সেনা, অন্য পাশে হামাসের 20,000 যোদ্ধা। কাগজে কলমে হামাস হয়তো দুর্বল, কিন্তু বাস্তবের লড়াইয়ে তাদের অস্তিত্ব এখনো ইসরায়েলের জন্য এক অমোঘ দুঃস্বপ্ন। পশ্চিমা দুনিয়া চেয়েছিল ইরানকে হাঁটু গেড়ে বসাতে। নিষেধাজ্ঞার জাল ছুঁড়ে রেখেছিল যুক্তরাষ্ট্র, সঙ্গ দিয়েছে ইউরোপের মিত্ররা। উদ্দেশ্য একটাই, ইসলামী বিপ্লবের দেশ যেন কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু আজ ছবিটা সম্পূর্ণ আলাদা। সময়ের পরিক্রমায় সেই ইরানি হয়ে উঠছে পরাশক্তি। আর এবার যে খবর প্রকাশ্যে এলো তা যেন শত্রুর বুকে ধাক্কা মারল বজ্রপাতের মতো। গোপন কারখানার রহস্য। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে জানালেন, ইরান কেবল নিজেদের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও গড়ে তুলেছে অস্ত্র কারখানা। কোন কোন দেশে এই কারখানা আছে তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। তবে তার কণ্ঠে দৃঢ়তায় স্পষ্ট হয়ে গেল, সময় এলে শত্রুর সামনে নামগুলো একে একে ফাঁস করা হবে। এই ঘোষণায় যথেষ্ট আতঙ্ক জাগানোর জন্য, কারণ এর মানে দাঁড়াচ্ছে ইরানের হাত এখন সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বহু দেশে। নতুন ওয়ারহেড, নতুন শক্তি। জাদে আরও জানিয়েছেন, গত 1 বছরে ইরান সফলভাবে পরীক্ষা করেছে একাধিক আধুনিক ওয়ারহেড। এগুলো শুধু উন্নত নয়, ভয়ঙ্কর কার্যকর। অর্থাৎ প্রতিটি পরীক্ষার পর ইরানের সামরিক ভাণ্ডার আরও শানিত হচ্ছে। পশ্চিমাদের চাপ, নিষেধাজ্ঞা সবকিছু উপেক্ষা করে ইরান এগিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র উন্নয়নের পথে। যুদ্ধের শিক্ষা। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতের অভিজ্ঞতার কথাও বললেন প্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, যদি যুদ্ধ মাত্র 15 দিন চলত, তাহলে ইসরায়েল কোনোভাবেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারত না। কারণ IRGC তখনও ব্যবহার করছিল পুরনো প্রযুক্তির অস্ত্র। আধুনিক ভাণ্ডার একবারও নামানো হয়নি। আর সেই ভয়েই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতা করতে হয়, আর যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। ইরান শুধু আকাশে নয়, সাগরেও দেখিয়েছে তাদের ক্ষমতা। উত্তর ভারত মহাসাগর আর ওমান সাগরে ঝড় তুলেছিল ইরানি নৌসেনারা। সেখানে তারা প্রদর্শন করেছে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা শক্তির নতুন সব রূপ।
কাদের আর কাদের 2 নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে শেষ করেছে। বার্তা একটাই, যদি কেউ সংঘাতে জড়ায় তবে এবার নামবে কাশেম বসির। গত মে মাসে আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয় মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বসির। পাল্লা 1200 কিলোমিটার, অর্থাৎ ইরানের ভেতর থেকে ছুড়লেই এটি নিখুঁতভাবে আঘাত করতে পারে শত্রুর গভীর ঘাঁটিতে। এতে যোগ করা হয়েছে উন্নত নির্দেশিকা আর প্রতিরোধ ক্ষমতা, যা এটিকে করেছে আরও ভয়ঙ্কর। যাদেবের ভাষায়, আমরা জানি কাদের লক্ষ্য করব। পশ্চিমারা যতই নিষেধাজ্ঞার বেড়া দিয়ে, ইরান ততই ছিন্ন করছে সেই শৃঙ্খল। গোপন কারখানা, নতুন ওয়ারহেড, আধুনিক ক্ষেপণাস্ত্র, প্রতিটি ঘোষণায় যেন এক একটি সিনেমার টুইস্ট। আর কাশেম বসের সেই গল্পের বজ্রপাত, যা এক মুহূর্তেই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য।